সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছে আমি সাঈদ খান। আলোচনার জন্য আমার সঙ্গে আছেন দুজন অতিথি। আমার ডান দিকে আছেন ডক্টর সাইফুল আজম, চিকিৎসাবিদ। আর একজন অতিথি রয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ আবুল হাসান। শাসকরা যখন জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয় তখনই ঘটে গণবিপ্লব। 69, 90 এবং 24-এর গণ অভ্যুত্থান তাই বলে। জার্মানির হিটলার, ইতালির মুসোলিনি, জাপানের হিদেকি তোজো, স্পেনের ফ্রান্সিসকো ফ্রাঙ্কো এবং বাংলাদেশের শেখ মুজিব ও হাসিনা তার প্রকৃষ্ট উদাহরণ। মানবজাতির ক্যালেন্ডারের পাতাকে রক্তাক্ত করা দেশ বিদেশের এই শাসকরা জেনে গেছে অত্যাচারের ফলাফল কি হয়। গবেষণামূলক এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা বিগত সরকারের যাবতীয় ফ্যাসিবাদী ও স্বৈরাচারী নীতির ধরনকে চিহ্নিত করবার চেষ্টা করছি, খুঁজে বের করবার চেষ্টা করছি নাগরিক অধিকার নিশ্চিতের পথ, যাতে ভবিষ্যতে আর কোনো শাসক নাগরিক স্বাধীনতাকে লঙ্ঘনের সাহস না পায়। দর্শক, আজ 26 জুন 2025। গত 16 বছরের শুধুমাত্র এই দিনটিতে কি কি ঘটেছিল, অতিথিদের সঙ্গে আলোচনার আগে বিভিন্ন গণমাধ্যম থেকে সংগৃহীত কিছু সংবাদের শিরোনাম দেখে আসি। 2009 21শে আগস্ট হত্যা মামলা, 61 জনের সাক্ষ্য গ্রহণের পরও আরও তদন্তের দাবি রাষ্ট্রপক্ষের। 2011 তত্ত্বাবধায়ক সরকার বাতিল বিল সংসদে উত্থাপন। 2012 পদ্মা সেতুর পরামর্শক নিয়োগে দুর্নীতি। 2013 ছাত্রলীগ যুবলীগ এখন টেন্ডার লীগ। 2014 পুলিশ কর্মকর্তাকে শামীম ওসমানের হুমকি। 2015 বিএনপির 50,000 নেতাকর্মী কারাগারে। 2016 আইনশৃঙ্খলা বাহিনীর নির্যাতনে 7 বছরে মারা গেছে 101 জন। 2018 সেনাপ্রধানের দায়িত্ব গ্রহণ করলেন আজিজ আহমেদ। 2019 অনুমতি না থাকায় র্যালি করতে পারেনি বিএনপি। 2021 খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ দেওয়ার আহ্বান 1557 সাংবাদিকের। দর্শক, আমরা দেখে নিলাম গত 16 বছর ধরে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার কিভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে মানুষের মুখোমুখি দাঁড় করিয়ে মানুষের অধিকার হরণ করেছিল। শুরুতেই যাচ্ছে ডক্টর সাইফুল আজম আপনার কাছ থেকে। 2011 সালের একটি সংবাদ আমরা দেখছি, তত্ত্বাবধায়ক সরকার বাতিল বিল সংসদে উত্থাপন। দৈনিক প্রথম আলোর খবর ছিল এটি, যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা 90% মানুষের আস্থা ও দাবি ছিল, এবং এটি বাস্তবায়নের জন্য, এই তত্ত্বাবধায়ক সরকার দাবি আদায়ের জন্য কিন্তু আওয়ামী লীগকে আমরা দেখেছি জামাতকে সাথে নিয়ে আন্দোলন করতে, এবং তারা গান পাউডার দিয়ে মানুষও পুড়িয়ে মেরেছিল এই দাবিটা আদায় করার জন্য। সেই তাদের দাবি করা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে শেখ হাসিনার কেন বাতিল করতে হলো 2009 সালে ক্ষমতায় আসবার পরপরই? 1990 সালে স্বৈরাচার হোসেন মোহাম্মদ এরশাদের পদত্যাগের পর 3 দলের একটা রূপরেখায় একটা তত্ত্বাবধায়ক সরকার, যদিও ওটা সাংবিধানিকভাবে কোনো ওটার কোনো বন্দোবস্ত ছিল না, কিন্তু 3 দলের একটা রূপরেখা, একটা তত্ত্বাবধায়ক সরকারের একটা গঠিত হয়, যার প্রধান ছিল একটা চার্টার ছিল। হ্যাঁ, একটা প্রধান ছিলেন আমাদের সাবেক বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ, এবং পরবর্তীতে একটা ওই তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে একটা নির্বাচন হয়। ওই নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বা বিএনপি জয়লাভ করে বিএনপি সরকার গঠন করে। 92 কি 93 সাল থেকে জামাত প্রথম একটা জনসভায় একটা রূপরেখা দেয় তত্ত্বাবধায়ক সরকারের, এবং এইটা পরে আওয়ামী লীগ নিজেরা দাবি করে যে এটা আমাদেরও দাবি। এর ফলে ধীরে ধীরে আন্দোলন, এটার পক্ষে আন্দোলন দিন দিন দানা বাঁধতে থাকে, এবং এই আন্দোলনের সময় প্রায় 175 দিন আওয়ামী লীগ হরতাল, অসহযোগ এবং বিভিন্ন ধরনের জ্বালাও পোড়াও বিভিন্ন কার্যক্রম তারা করে আসছিল। এবং পরবর্তীতে বিএনপি সরকারের মেয়াদ যখন শেষ হয়ে যায় এবং 6ষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন, যেহেতু বিএনপি সংখ্যাগরিষ্ঠতা ছিল না, পরবর্তীতে ওই বিলটি পাস করার মতো মেজরিটি পায়নি, এবং যেটা 96 সালের 26শে মার্চ এই বিলটা পাস হয়, এবং পরবর্তীতে 30শে মার্চ যখন এই সরকার ভেঙে যায় বা বিএনপি সরকার পদত্যাগ করে, এরপর থেকে নতুন তত্ত্বাবধায়ক সরকার আইন বা ত্রয়োদশ সংশোধনের মাধ্যমে যেটা একটা তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়, এবং ওর পর থেকেই এই 96, তারপর 2001 বা এরপরে 2008 বা 9-এর যে ইলেকশনগুলো সব তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারেই অনুষ্ঠিত হয়েছে। এরপর থেকে 2009 যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে, তারা প্রথমেই জনগণের কাছ থেকে যখন তারা অনেক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আসে, তাদের মধ্যে কিভাবে প্রথম থেকে তাদের একটা চিন্তা ছিল ক্ষমতাটাকে কিভাবে দীর্ঘায়িত করবে, এবং তারা কথায় কথায়
মানে 21, তারপরে 41, এদের তাদের মেয়াদ মানে ভীষণ বড় বড় করতেছিল। এটারই ধারাবাহিকতায় তারা প্রথম শুরু করলো মানে বিভিন্ন দমন। কিভাবে দমনটা, যেমন প্রথম 25শে ফেব্রুয়ারি 2009 মানে যারা আমাদের দেশপ্রেমিক সৈনিক বা যারা আর্মিতে বা সেনাবাহিনীতে ছিলেন তাদেরকে একটা বিডিআর বিদ্রোহের নামে তাদেরকে হত্যা করা। এটার মাধ্যমে তাদের মানে দেশপ্রেমিক যে সেনাবাহিনী এটিকে ধ্বংস করে দেয়। এরপর যখন বিএনপির যত দিন যাচ্ছে এদের জনগণের উপর দমন এবং ফ্যাসিবাদী আচরণ তাদের ধীরে ধীরে দানা বাঁধতে থাকে এবং বিভিন্ন এবং কোনো গোষ্ঠী বা তাদের পক্ষে বা কোনো বিশেষ করে হেফাজতে ইসলাম তাদের একটা জনসমাবেশকে কেন্দ্র করে যেখানে দমন পীড়ন, মানে তাদের দমন পীড়নের স্টাইলটা ছিল ফ্যাসিবাদী, মানে একদম ফ্যাসিবাদী স্টাইল যেটাকে বলে, মানে রক্তাক্ত পথে বেছে নিয়েছে। এরপর তারা ওই বিলটা আস্তে আস্তে তত্ত্বাবধায়ক সরকারটা পদ্ধতিটা বাতিল করে এবং এর প্রধান যে কারিগর সে ছিল বিচারপতি খায়রুল হক। তার মাধ্যমেই এই বিলটা মানে মূলত ক্ষমতাটাকে চিরস্থায়ী করবার জন্য, ক্ষমতায় থাকবার জন্য শেখ হাসিনা এই পথ বেছে নিয়েছিলেন। জি, ধন্যবাদ। আপনার কাছ থেকে আবারও শুনবো একই বিষয়ে। অ্যাডভোকেট আবুল হাসান, আপনার কাছ থেকে জানতে চাই যে নিজেদের দাবি আবার নিজেরাই ভ্যাকেট করে দিল, একজন আইনজীবী হিসেবে, একজন সচেতন নাগরিক হিসেবে, এবং শেখ হাসিনার এই সময়ের এই রাজনীতিটুকুকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? বিচারপতি খায়রুল হক সাহেব যেই রায়টা দিয়েছিলেন সেই রায়ের মধ্যে কিন্তু তার একটা পর্যবেক্ষণ অভিটার দিকটা ছিল যে পরবর্তী দুইটা নির্বাচন ছিল নাকি 14 মাস পরে, 14 মাস পরে, এবং বিভক্ত রায় ছিল, ডিসিডেন্ট ছিল নানা জায়গায়। তারপরে সেখানে উনি বলেছিলেন যে পরবর্তী দুইটা নির্বাচন হতে পারে এটার আন্ডারে হতে পারে, কিন্তু সেটাও কিন্তু, এবং আমার যতদূর মনে পড়ে সুরঞ্জিত সেনগুপ্তের মাধ্যমে যে আপনার যে এই ত্রয়োদশ সংশোধনীর বিষয়ে যে কমিটি গঠন করা হয়েছিল সেই কমিটির প্রস্তাবনাও কিন্তু এটা ছিল না যে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা, এটার কিছু মডিফিকেশন বা এই ধরনের কিছু ছিল। তাকে যদি ক্ষমতায় থাকতে হয় তাহলে তাকে ক্ষমতায় থেকে তার প্রশাসন দিয়ে, তার পুলিশ দিয়ে, তার সমস্ত মেকানিজমের মাধ্যমেই তাকে ক্ষমতায় থাকতে হবে। মানে শেখ হাসিনার ভোটারদের উপরে আর কোনো আস্থা থাকার কোনো জনগণের উপরে আর কোনো আস্থা ছিল না। আরেকটা স্মৃতিচারণ করা যদি মনে করি যে 14 সালের নির্বাচনের আগে আপনার ঢাকা সহ যে সিটি কর্পোরেশনের নির্বাচনগুলো হয়েছিল, গাজীপুর সহ 5 সিটি কর্পোরেশন, সেই 5টা সিটি কর্পোরেশন নির্বাচনে শেখ হাসিনার ভরাডুবির পর তিনি কিন্তু বার্তা পেয়ে যান যে সামনের দিনগুলো কি আসতেছে ওনার জন্য। কিন্তু ওনার যেটা লোভের জায়গা ছিল সেটা তাকে ক্ষমতায় থাকতেই হবে। তো ক্ষমতায় থাকতে গেলে যেই পদ্ধতিতে যা করা, আইন শৃঙ্খলা নিয়ম তার নিজের মতো করে তৈরি করা, স্বয়ং নিজেই আইনে পরিণত হওয়া, উনি তাই করেছেন। এটাই ওনার কাজ ছিল। এর বাইরে আসলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করার আপনি একটা নির্বাচনী ব্যবস্থা একেবারে তো স্যাটেল একটা ডিসিশন ছিল, স্যাটেল একটা বিষয় ছিল। মানে এর মাধ্যমে কি তিনি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেলেন? জনগণ থেকে বিচ্ছিন্নতার সেটা প্রমাণ তো আপনার যে 24-এর যে গণবিপ্লব হলো, এত মানুষ কোথা থেকে আসলো? আমি যদি মানে এত মানুষ মরতে শিখেছে এবং মানুষ মরতে এমন একটা পরিস্থিতিতে হয়েছে, তাদের প্রতিবাদের ভাষাটাই হয়েছে যে আমি কথাটা বলেছি আগেও যে বেটার ড্যাড দেন স্লেভ, দাসত্বের চেয়ে আমার মৃত্যুটাই কাম্য। এবং পুলিশ সহ প্রশাসনের সাথে যেভাবে লড়াই করেছে ছাত্র জনতা, রাজনৈতিক সমস্ত দল সহ, ছাত্র সহ, সারা দেশের বড় রাজনৈতিক দলও কিন্তু প্রকাশ্যে রাস্তায় নেমে পড়েছে ঘোষণা দিয়ে। পার্টির মহাসচিবও প্রত্যেকটা দিনই, এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তখন তো ওনার বক্তব্য তো প্রচার, উনি তো মনিটরিং এ করেছেন সম্পূর্ণ জায়গা থেকে। আরেকটা জিনিস হচ্ছে কি, পলিটিক্সের কোনো আন্দোলন বা সমস্ত কিছু এই জিনিসটা কিন্তু নির্ভর করে আপনার পর্দার বাহিরে যা দেখা যায়, পর্দার ভিতরেও কিন্তু তা দেখা যায়। আমি যদি এখানে একেবারে একটা অন্যতম শ্রেষ্ঠ তাত্ত্বিকের কথা বলি, আপনার যে ইন্টারপ্রিটেশন অফ ড্রিমস লিখেছেন যে সিগমুন্ড ফ্রয়েডের যে তত্ত্বের বিষয়টা ছিল যে আপনি বাহির থেকে যা জিনিসটা দেখছেন ভিতরে কিন্তু তা না। তার মানে বাহিরের যে জগৎটা আমরা দেখছি, ভিতরগত বিষয় কিন্তু সত্যটা আরেক রকম হয়। ছাত্ররা যখন হয়তো তাদের বয়স বা নানা কারণে যখন ভাবছিল আমরা সামনে যাব না পিছনে যাব, কারণ বয়সের একটা ব্যাপার আছে, তখন কিন্তু রাজনৈতিক দলগুলো কিন্তু তাদেরকে সঠিক গতিপথ দেখিয়ে দিয়েছে। হ্যাঁ, তো সেই গতিপথ অনুযায়ী তারাও কিন্তু তাদের মতো করে কাজ করে। সুতরাং এই যে শেখ হাসিনার বিরুদ্ধে জনরোষ, হ্যাঁ,
এই জনরোষের যে বহিঃপ্রকাশ 24-এর আন্দোলনের মাধ্যমে হয়েছে, সেটা কিন্তু সৃষ্টি কিন্তু সেই তত্ত্বাবধায়ক সরকার থেকে, মানে শেখ হাসিনা রাজনৈতিক দল হিসাবে নিজের সৃষ্টি। রাজনৈতিক দল হিসাবে বিএনপি সহ অপরাপর বিরোধী রাজনৈতিক দলগুলো যে স্ট্যান্ডটা একটাই জায়গায় ছিল সব সময়, সেটা হচ্ছে যে নিরপেক্ষ নির্বাচনটা যে কোনোভাবেই যেন হয়, এবং না হওয়া পর্যন্ত তাদের লড়াই কিন্তু অক্ষুণ্ণ ছিল। এবং এই প্রতিবাদের জায়গাটা যখন স্ট্যান্ড পয়েন্টটা সঠিক ছিল, যার কারণেই কিন্তু সাধারণ মানুষ, কারণ রাজনৈতিক দল হিসেবে বিএনপি সহ বিরোধী দলগুলো যত বড় রাজনৈতিক দল তত বেশি দায়বদ্ধতা থাকে, ওই জনগণের দায়বদ্ধতা এবং জনগণকে সাথে নিয়ে আন্দোলনের প্রতিশ্রুতি, এটা সব সময় ছিল এবং জনগণও শেষ পর্যন্ত এটা বুঝে এসেছে। হ্যাঁ, হাসান ভাইয়ের সাথে আমি আরেকটু অ্যাড করি, পরপর তো 3টা নির্বাচন ওনার আন্ডারই হলো। 5,000-এর যে ইলেকশনটা হয়েছিল ওইটা আমার মনে হয় যে 5%, হ্যাঁ 154 জন 153 জন বিনা ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায়, মানে এটা সে যে জনবিচ্ছিন্ন এবং অটোপাস, মানে ওই ইলেকশনে সেটা, এবং ওই ইলেকশনে আমার মনে হয় না যে 5%-এর বেশি ভোট পড়ছিল, এবং সর্বশেষ 24-এ তো 1-2 মধ্যে আরেকটা 18 নির্বাচন, যেটা বিএনপির একটা সাংবিধানিকতার একটা দায়িত্ব ছিল, বাধ্যবাধকতা ছিল, ঠিক ওইটায় দেখেন আগের রাতে পুলিশ এবং বিভিন্ন মানে আইন প্রয়োগকারী সংস্থার মানে সহযোগিতায় সেই রাতে 1-2টার মধ্যে 50% ভোট কাস্ট করে ফেলছে, এবং তাদের আরও ভয় ছিল যে বাকিটা যদি পুরোটা আবার পেয়ে যায়, তখন যদি বিএনপির লোকজন আবার বিজয় হয়ে যায়, এবং সকালে উঠেই আবার ঠিক একই স্টাইলে মানে কোথাও 110% ভোট কাস্ট হয়ে গেছে। এবং সবচেয়ে বড় কথা, ম্যাক্সিমাম সেন্টারে বিএনপির প্রার্থীরা 0 ভোট 1 ভোট এইভাবে পেয়েছে। এবং আমরা দেখেছি বিএনপির তুমুল জনপ্রিয় নেতা তিনি 8 ভোট 1 ভোট, এবং কিছু কিছু মানে সেন্টারে 0 ভোট, মানে 0 ভোট, দেখা যায় যে পোলিং এজেন্টও ভোট দেয়নি। এবং পরবর্তীতে 24-এর ইলেকশন, সেটা আবার একটা ডামি ইলেকশন, মানে একজন শ্বশুর দাঁড়াচ্ছে, জামাই দাঁড়াচ্ছে, মেয়ে দাঁড়াচ্ছে, বাপ দাঁড়াচ্ছে, মানে একজন একটা বাসার কাজের বুয়া দাঁড়ায়। আরেকটা জিনিস হচ্ছে শতভাগ ভোট পড়েছিল 37টা না কতটা কেন্দ্রে, বা অনেকগুলো কেন্দ্রে। খুলনা একজন সাংবাদিকের বিরুদ্ধে মামলাও করেছিল, মানব জমিনের প্রতিনিধি খুলনার, ওনার বিরুদ্ধে মামলাও করেছিল। 110% 8% ভোট হয়ে যাচ্ছে। ভোট পড়া মানে হচ্ছে ওই ভোটারদের মধ্যে থেকে কেউ বিদেশেও নাই, কেউ মারাও যায়নি। ইনফ্যাক্ট অনেকে মানে অনেক মৃত ব্যক্তিও ভোট দিয়েছেন, এবং এরকম ট্রল হয়েছিল যে মানে মৃত স্ত্রী ভোট দিয়ে গেছে, জামাই ভোট দিতে এসে দেখে আমার সাথে দেখা না করে তুমি ভোট দিয়ে চলে গেলে, নানা ঘটনাগুলো এরকম রেটরিক উঠেছে। এবং আরেকটা বলি সাইদ ভাই, দেখেন আপনার 139টা সেন্টারে কোনো ভোটই পড়েনি, মানে ওখানে কি আওয়ামী লীগ ছিল না, মানে আওয়ামী লীগ ভোট দেওয়ার প্রয়োজন মনে করে নাই। ভোট কেন্দ্রে পাহারাকে আড়া দিছে হচ্ছে এই বিভিন্ন ধরনের পশু প্রাণী, আপনারা তো দেখতে পাচ্ছেন, আর যারা ভোট নেওয়ার জন্য দায়িত্বে ছিল তারা অলস সময় কেউ ঘুমিয়েছে, কেউ পেপার পড়ে সারা দিনটা কাটিয়েছে, রোদে, শীতকাল ছিল রোদে ছিলেন। জি, আবার আসবো আপনার কাছে আবুল হাসান ভাই, আরেকটি সংবাদের বিষয়ে আপনার কাছ থেকে জানতে চাই। 2013 সালের খবর সেটি, ছাত্রলীগ যুবলীগ এখন টেন্ডার লীগ, দৈনিক মানব জমিনের খবর ছিল এটি। ছাত্রলীগ ও যুবলীগ রাষ্ট্রীয় প্রকল্প, সরকারি প্রতিষ্ঠান, এমনকি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকেও টেন্ডারবাজির হাটে পরিণত করেছিল, এরকম এই সংবাদটি এসেছে। এই লুটপাট কি শেখ হাসিনার তথাকথিত উন্নয়নের নমুনা, এবং এই লুটপাট কি শেখ হাসিনা বা ওই সময় আওয়ামী লীগের যারা পলিসি লেভেলের বা সরকারের পলিসি লেভেলের তাদের অঙ্গুলি হেলনের বাইরে গিয়ে হয়েছে? আসলে আমি যদি এই জায়গাটার কথা বলি, যেমন এখন যেমন সংস্কারের কথা বারবার বলা হচ্ছে, হ্যাঁ, সংস্কারকে বাস্তবায়ন করবে কিন্তু রাজনৈতিক দলগুলো, আপনার ক্যারেক্টার অ্যাক্টর যারা, তারাই করবেন। এখানে আমি যদি একটু ব্রডলি বলি আপনাকে, সেটা হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে যে জিনিসটা গত 15 বছর, 20 বছর বা 25 বছর, আমি যদি আরেকটু লেন্থ বাড়িয়ে বলি, সেটা হচ্ছে রাজনৈতিক নেতাদের অনেকের ক্ষেত্রে দেখা যায়, বেশিরভাগ একটা বড় অংশ, সেটা হচ্ছে তাদের কর্মহীনতা বা কর্মবিমুখ একটা ব্যাপার দেখা যায়। অর্থাৎ তাদের কোনো সুনির্দিষ্ট পেশা থাকে না। এই পেশাটার মধ্যে একমাত্র পেশাই থাকে যেটা মনে হয় সেটা হলো টেন্ডার করা। সেটা কিন্তু একটা বৈধ পেশা। আমরা কিন্তু টেন্ডার বাজি শব্দটাকে এইভাবে আমরা আনয়ন করি যেটা একটা নেগেটিভ অর্থে, মানে নেগেটিভ অর্থে আনয়ন কেন করি না, করতে বাধ্য হই। এই বাধ্য হওয়ার কারণটা হচ্ছে এই পেশাটা আপনি যখন অর্থ আয়ের উৎসটা আপনার শ্রমের সাথে যখন আপনার এটা সঙ্গতিপূর্ণ না হবে, অর্থাৎ আপনি অল্প শ্রম দিয়ে যদি আপনি অধিক অর্জন করতে চান, সেটা কিন্তু সারা পৃথিবীতে যারা অর্থের মালিক হয় বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় সেটা হচ্ছে বুদ্ধিভিত্তিক শ্রমের মাধ্যমে সম্ভব।
কিন্তু আমাদের দেশের এই যে রাজনৈতিক দল, বিশেষ করে এই যে আওয়ামী লীগের সময় দেখা গেছে ছাত্রলীগ এবং যুবলীগ বা স্বেচ্ছাসেবক লীগ এই সংগঠনগুলোর একেবারে তৃণমূল পর্যায় পর্যন্ত, অর্থাৎ যেখানে কাজটা হবে 100 টাকার, সেখানে এলোকেশন দেওয়া হয়েছে ধরেন 10,000 টাকা। সেই 10,000 টাকার মধ্য থেকে একেবারে তাদের নিজস্ব প্রশাসন থেকে শুরু করে সমস্ত টাকার সমস্ত জায়গায় টাকার এই ভাগবাটোয়ারা স্তরে স্তরে এসে রাষ্ট্রের যে সম্পদ, যে এই যে কষ্টের মানুষ কষ্টার্জিত যে টাকা অর্জন করে, সেই টাকাটাই কিন্তু ট্যাক্স আকারে রাষ্ট্রের কোষাগারে জমা দেয় আমার কল্যাণের জন্য। আধুনিক কল্যাণকামী রাষ্ট্রের কিন্তু প্রথম জিনিস হচ্ছে এটা, যে আমি দিচ্ছি আমার কল্যাণে টাকাটা ব্যবহৃত হোক। কিন্তু সেটা দেখা যাচ্ছে রাষ্ট্রটি যেহেতু আমার, আমি আমার স্বইচ্ছায় দিচ্ছি, আমার কল্যাণে ব্যবহৃত হোক। কিন্তু সেই টাকাটা এই প্রক্রিয়ার মাধ্যমে রাষ্ট্রের একেবারে সর্বোচ্চ জায়গা থেকে কিনতে এটা হয়েছে। আমার কাছে একটা মেসেজ এই পর্যন্ত ছিল যে ছাত্রলীগের কোনো একটা নেতাকে নাম ধরে তৎকালীন সময়ের এই যে ফেসিবাদী শেখ হাসিনা বলেও দিয়েছিল সে যেন একটু সুবিধা পায়। কিন্তু আপনার একটা মাত্রাজ্ঞানের একটা জায়গা থাকে যে কোন জায়গা থেকে কোন লেভেলে কি পর্যন্ত কাজ করা যায়। একেবারে রাষ্ট্রের সর্বোচ্চ স্তর থেকে রাষ্ট্রের এই সমস্ত লুটপাট করলে দেখা গিয়েছে যে ফরিদপুরের একটা থানার ছাত্রলীগের সেক্রেটারি 2000 কোটি টাকা দেশের বাইরে পাচার করে দিয়েছে। এই যে 2000 কোটি টাকা, একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাজেট 400 কোটি টাকা বছরে এখন হয় কিনা আমি জানি না। তার মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা বিশ্ববিদ্যালয়ের 5 বছরের পরিচালনার সমস্ত ব্যয় ছাত্রলীগের একটা থানা লেভেলের নেতার কাছেই পাওয়া যাচ্ছে। প্রধানমন্ত্রী স্বয়ং যে কথা বললেন, ছাত্রলীগের নেতা তিনি 2000 কোটি টাকার মালিক হয়েছেন, তিনি তাকে তো দিয়ে হতে হয়েছে, তাকে দিয়েছেন এই যে যদি প্রধানমন্ত্রী যদি নিজেই বলেন, আমি কলকাতার একজন বুদ্ধিজীবীকে শুনেছি বলতে যে কতটা নির্লজ্জ দেশের প্রধানমন্ত্রী, সে নিজেই বলতে পারে যে আমার কাজের লোক 400 কোটি টাকার মালিক। তারপরে ওনার কি বেঁচে থাকা উচিত, ক্ষমতায় থাকা উচিত, না আত্মহত্যা করা উচিত, ওনার কি করা উচিত? এটা কলকাতার একজন বুদ্ধিজীবী আমি দেখলাম, যিনি নামটা এখন ভুলে গেছি, উনি নিজে বললেন এই কথা। তাহলে বোঝাই যাচ্ছে যে রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা থেকে শুরু করে এই রাষ্ট্রীয় কোষাগারের টাকা রয়েছে। এবং এখন এই যে বিপ্লবের পর দেখা গিয়েছে দেশের বাহিরে তারা একেবারে আরাম আয়েসে শত শত কোটি টাকা, 1000 কোটি টাকা চলে গেছে। ইংল্যান্ডের মতো জায়গায়ও তো তাদের দুর্নীতির এই সম্পদ আমরা দেখতে পাচ্ছি জব্দ হচ্ছে। এবং টিউলিপ সিদ্দিকী পর্যন্ত এই দুর্নীতির ভাগ নিয়েছেন, যে তিনি নিজেকে আবার বাংলাদেশের নাগরিক না বলে দাবি করেন। ওই যে সময় মতো হলে নাগরিক, সময়ের সুবিধা হলে নাগরিক, সুবিধা না হলে নাগরিক নয়। উনি যে এখানে ব্রিটিশ পার্লামেন্টে যে উনি এমপি হয়েছেন, ওনার বাংলাদেশ থেকে শত শত কোটি টাকা গিয়েছে প্রত্যেক মাসে, কারণ উনি চ্যারিটি ফান্ডে সেখানে খরচ করেছেন। এবং চ্যারিটি ফান্ডে খরচ করার ফলেই ফরেনাররা একটা জিনিস বুঝে যে মানুষের জন্য কাজ করা, ওদের খুব সিম্পলি চিন্তা করেন। হ্যাঁ, তো এই সিম্পল চিন্তার মধ্যে দেখা গিয়েছে যে উনি বাহিরে মানুষের জন্য কাজ করছেন। এই টাকাটার সোর্স কোথায়, উনি ওইখানে কি করেন, উনি এত টাকা কোথায় পান? ওনার এই সমস্ত টাকাই এই ধরনের এই যে টেন্ডার বা রাষ্ট্রের টাকা, সমস্ত টাকাই ওখানে গিয়েছে। হাসান ভাই, একই বিষয়ে ডাক্তার সাইফুল আজম আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, ছাত্রলীগ যুবলীগ নিয়ে হাসান ভাই তো বললেন, আসলে বললে তো শেষ করা যাবে না। আপনি তাদের কর্মকাণ্ড শেখ হাসিনার যেহেতু ওয়ান ম্যান স্টেটে পরিণত করেছিলেন, ওনার সিগন্যাল ছাড়া কি কেউ দুর্নীতি করতে পেরেছেন, কেউ কোনো অপকর্ম করতে পেরেছেন? যদি না পারেন তাহলে এই সকল অপকর্মের দায় ওনার বিরুদ্ধে কি আমরা রাষ্ট্রকে প্রশ্ন তুলতে দেখছি? আমরা ওনার খুন গুমের বিচারের জন্য সোচ্চার হচ্ছি, আমরা তো এইভাবে ব্রডলি এই বিষয়গুলো নিয়ে বলছি না। যেটা সাইদ ভাই, যেটা আমার মানে একটা অবজারভেশন, আপনি একটা পরিবারের কর্তা যদি উনি যদি সৎ থাকে এবং উনি যদি ভালো থাকে, তাহলে আমার মনে হয় ওনার পরিবারের কোনো সদস্য বা তার আশেপাশে এবং ঘরের যারা কাজে নিয়োজিত থাকে, আমার মনে হয় কারো পক্ষেই সম্ভব না এইভাবে দুর্নীতি করা বা এইভাবে টাকা পাচার করা, যেটা আমরা এখন এই 24-এর গণ অভ্যুত্থানের পর আমরা, এর আগে আমাদের সবচেয়ে আমার মানে বেশি কষ্ট লাগে যখন মানে সরকার মানে চলে যাওয়ার পর এই খবরগুলো কেন এত বের হচ্ছে। এর আগে আমরা হয়তো একটু মানে পেপার বা পত্রিকা বা কোনো চ্যানেলে বা বিদেশি চ্যানেলে আমরা খবর দেখে কিছুটা আজ করতে পারছি, বাট এই
মানে আমাদের সাংবাদিক লাইনে যারা আছেন তারা কেন এইটা কিছুটা হলে তো আগে একটু প্রচার করা উচিত। যেমন কোনো সাংসদের যদি সদস্যপদ চলে যায় বা উনি যদি ওনাকে যদি তৎকালীন প্রধানমন্ত্রী ফ্যাসিবাদী প্রধানমন্ত্রী যদি ওনাকে অপসারণ করে তারপর ওনার খতিয়ানটা বের হয়, এটা আগে কেন বের হয় না, মানে এটাও আমার একটা প্রশ্ন। আর সবচেয়ে বড় কথা যে এই ছাত্রলীগ বলেন বা এই যুবলীগ বলেন, ওনাদের একদম টপ টু বটম এদের টোটাল দুর্নীতির সাথেই মানে এরা জড়িত। জি, সাইফুল আজম, আরেকটি বিষয় আপনার নজরে আনতে চাই। 2014 সালের একটি খবর, পুলিশ কর্মকর্তাকে নারায়ণগঞ্জের সেই আলোচিত শামীম ওসমানের হুমকি দৈনিক জায়জাদিনের খবর ছিল। পুলিশ বাহিনী তো আওয়ামী লীগের সহযোগী বাহিনী ছিল, তারপরে হুমকি দিতে হলো কেন? ঘটনাটা আমার যতটুকু মনে হয় যে 2014 সালের তখন আসলে বেসিক্যালি ওরা মানে 2009 আসার পর টোটালটা তারা মানে পুলিশ বা অন্য সেক্টর সব জায়গায় একদম তারা আয়ত্ত করতে পারেনি। কিছু আগের সরকারের বা কিছু সব সেক্টরই কম বেশি সৎ লোকজন ছিল। তারই হয়তো ওই ভদ্রলোক একজন থেকে গিয়েছিল, উনি মনে হয় বশির উদ্দিন নামটা ছিল, আমার একজন এএসপি ছিলেন। সেলিম ওসমানের মানে মারা যাওয়ার পর শামীম ওসমানের যে বাই ইলেকশনে ওইটা যে কোনো একটা চেয়ারম্যানকে সে নির্দেশ দিয়েছিল যে 60 থেকে 70% ভোট তার পক্ষে দেওয়ার জন্য, এবং এইটা নিয়ে ওই বশির উদ্দিন ওনার সাথে খুব তর্কাতর্কি হয় এবং সাথে সাথে ওই শামীম ওসমান ওনাকে ফোন দেয় এবং তাকে অকথ্য ভাষায় গালাগালি করে। এখন এই কালচার আওয়ামী লীগের একদম গোড়া থেকেই, মানে এই যে কালচার, এই কালচারের জন্য কি শুধুমাত্র শামীম ওসমান দায়ী? প্রশাসনের আমলাতন্ত্রের যারা শীর্ষ কর্মকর্তা তাদের যে রাজনৈতিক লেজুর বৃত্তি করা, সেটি কি একটুও দায়ী নয়? অবশ্যই দায়ী। কারণ আপনি যখন দেখবেন একটা এই প্রশাসন বলেন বা বিভিন্ন সেক্টরে যখন ওরা লোক নিয়োগ দিত, তখন তাদের সে ছাত্রলীগ হতে হবে, তার বাবা আওয়ামী লীগ হতে হবে, এবং তার মানে 2-3 পুরুষের মধ্যে কেউ বিএনপি বা জামাত করতো কিনা, ভিন্ন মতের আছে কিনা এটা খোঁজ নেওয়া হতে। এবং এদের তো চাকরি হবেই না বিএনপি জামাতের, এবং সাথে তাদের এই ক্রাইটেরিয়াগুলো অবশ্যই থাকছে। আপনার কাছে শেষ প্রশ্ন আমার, সেটি হচ্ছে যে জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা দেখছি যে সেই আগের মতোই প্রশাসনের যারা কর্মকর্তা আছেন, বড় কর্মকর্তা রয়েছেন, তাদের মধ্যে আবার এক ধরনের পলিটিক্যাল ফেব্রিকেটেড হবার এক ধরনের আকাঙ্ক্ষা আমরা দেখছি যে আমি এই মতের ছিলাম বলে আমি বঞ্চিত ছিলাম, এখন আমি আসলে এই মত এখন একটা সুসময় এসেছে, তাহলে আমি বেনিফিশিয়ারি হব না কেন? আমলাতন্ত্রের কাছে কি এই আচরণ প্রত্যাশা করেন কিনা, বা আমলাতন্ত্রের আচরণ এবং রাজনৈতিক দলগুলোর আচরণ বা তাদের মধ্যে সম্পর্কটি কেমন হওয়া উচিত? আসলে আমি এটা বেসিক্যালি এইটা আমি আশা করি না। কারণ যখন একটা রাষ্ট্র কাউকে কোনো রাষ্ট্রীয় কোনো পদে কোনো নিয়োগ দেওয়া হয়, তার উচিত এবং মানে তার অন্তত এটা উচিত যে তার দায়িত্বটা সঠিকভাবে পালন করা। কারণ সরকার আসবে, সরকার যাবে, নতুন সরকার বা নতুন প্রজাতন্ত্রের সেবক হিসেবে আছে, অতএব তার উচিত মানে রাষ্ট্রের জন্য কাজ করা এবং রাষ্ট্রকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করা। জি, একই প্রশ্ন আবুল হাসান ভাই, আপনি একজন আইনজীবী, যে আমলাতন্ত্রের যে এই যে রং বদল, জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা একটা যে বাংলাদেশ চেয়েছিলাম, সেই বাংলাদেশে তো প্রজাতন্ত্রের কর্মচারীরা হবে প্রজাতন্ত্রের সেবক, জনগণের সেবক। আপনি কি তাদেরকে সেবক রূপে পাচ্ছেন? যদি না পান, গ্যাপটি কোন জায়গায়? এই জায়গাটিকে আমরা কিভাবে কাটিয়ে উঠব? দেখুন, মানুষের সময়টা কিন্তু সুনির্দিষ্ট, প্রতিটা মানুষের। আপনি সেই সময়টা কিভাবে কাজে লাগাবেন সেটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। রাজনীতির অবনমন যেমন ঘটেছে গণতান্ত্রিক সংস্কৃতির মধ্যে, তেমনিভাবে প্রত্যেকটা জায়গায় কিন্তু তার অবনমন ঘটেছে। আপনি সেই অবনমনটা, যেমন রাজনৈতিক নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রেও কিন্তু দুটো জিনিস আছে। একটা হচ্ছে রাজনৈতিক দল তাকে নির্বাচন করা, আর দ্বিতীয় জিনিস হচ্ছে রাজনৈতিক নেতা হয়ে ওঠা, মানে জনগণ থেকে হয়ে ওঠা, জনগণের ভেতর থেকে। এখন রাজনৈতিক চর্চাটা এমন হয়েছে যে রাজনৈতিক দলের রাজনৈতিক নেতৃবৃন্দুর যে কাজটা থাকে যে সবাইকে নিয়ে পথ চলার একটা চর্চা করা, সেই চর্চাটা না করে রাজনৈতিক নেতৃত্ব সব জায়গায় একেবারে আপনার বাম ডান সমস্ত সংগঠনই দেখা যাচ্ছে যে আপনার লেজুর ভিত্তি করে কোনো একটা ব্যক্তির তোষণ করে বা ব্যক্তির ঘরের দরজায় গিয়ে, অথবা তার আমরা সোজা কথা পিছনে হেঁটে, আবার অনেকে বলে যে বাজার খরচ করে দিয়ে, এই ধরনের একটা বাজে কথা বলা হয়। ঠিক তেমনিভাবে প্রশাসনে আপনি যদি কর্মের মাধ্যমে যদি আপনি বড় হওয়ার টেন্ডেন্সিটা আপনার না থাকে,
প্রবণতা না থাকে, আবার আপনি কর্ম করেও যখন দেখেন যে আপনার এটা হচ্ছে না, যেমন ধরেন একটা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর নিয়োগ করা, আপনার একটা প্রাতিষ্ঠানিক পরে পেশাজীবীদের তার কাজের মাধ্যমে মূল্যায়ন হওয়ার কথা ছিল, কিন্তু কাজের মাধ্যমে মূল্যায়নের এই শক্তিটা একেবারেই উবে গেছে, চলেই গেছে। তো যার কারণে আমাদের কি হচ্ছে, সমাজের প্রত্যেকটা জায়গার মধ্যে যে যেই কাজটাই করুক না কেন তারই কিন্তু মান কমছে দিনের পর দিন। তো এই কারণে একটা এনার্কি তৈরি হয়েছে। আপনার যখন দেখবেন যে একটা জায়গার একজন একেবারে আমার ধরেন কথার কথা যে লেস ক্যালিবার সম্পূর্ণ লোক আমার চেয়ে উপরে চলে গেছে, তখন কৌশলটা তার কাছে দাঁড়ায় যে সে কিভাবে গেল, তখন তারও পথ চলাটা হয় এমন, সে গিয়েছে যেই পথে আমি যাব একই পথে। এই যে একটা বিষয় হয়ে গেছে। কিন্তু রাষ্ট্রের কিন্তু আপনার যে মস্তিষ্ক প্রণীত যে জিনিসটা ছিল যে জুডিশিয়ারি, লেজিসলেটিভ এবং এক্সিকিউটিভের মধ্যে প্রত্যেকটা জায়গার সুপিরিয়র বস থাকবে, প্রত্যেকটা জায়গার মধ্যে একটা ট্রিপল স্ট্যান্ডের মধ্যে দাঁড়িয়ে রাষ্ট্রটাকে এগিয়ে নিয়ে যাবে, সেজন্য কিন্তু সেটা হচ্ছে না। আপনি নিশ্চিতভাবে বলতে পারেন গত 10 বছর বা 15 বছর সংবাদপত্রে কোনো একটা ভালো কলাম পড়েছেন, আমার ছাত্র জীবনে আমি প্রত্যেকটা পত্রিকার কলাম আমি প্রতিদিন পড়তাম, কিন্তু গত 15 বছরে কেউ দেখেছে এমন কোনো কিছু নাই। সাহিত্যের ক্ষেত্রে বলেন, শিল্পের ক্ষেত্রে বলেন, সর্বত্রই কিন্তু এটা জিনিসটা এমন হয়, সব জায়গায় ধ্বংস। যার কারণে আমাদেরকে এটাকে যদি ফিরিয়ে আনতে হয় তাহলে কিন্তু প্রধান দায়টা রাজনৈতিক নেতৃবৃন্দুর কাছে যায়। মানে রাজনৈতিক নেতৃবৃন্দ যাতে তাকই করতে অ্যাওয়ার হবে। থাকে, কারণ আপনার যে সংস্কারের প্রশ্ন যে জিনিসটা আসছে, সেই প্রশ্নটা যদি আপনি সংস্কার করতে বলে, প্রথম সংস্কারের প্রশ্নই কিন্তু আসে পদ্ধতিগত বিষয় নয়, রাজনৈতিক নেতৃত্বের সঠিক নির্বাচনের মাধ্যমে, কাজের মাধ্যমে যদি হয় তাহলে কিন্তু সব জায়গায় সমস্যার সমাধান হয়ে যাচ্ছে। এখন পুলিশ প্রশাসন সহ নানা জায়গায় কেন হচ্ছে, কারণ তাদের বক্তব্যটা কিন্তু সঠিক, সে তার যোগ্যতা অনুযায়ী 18 বছর 17 বছর 16 বছর সে বঞ্চিত হচ্ছে। সুতরাং এই বিপ্লব একটা মানুষের একটা প্রত্যাশা, এবং বিপ্লব পরবর্তী সময়ে আপনার জর্জ অরওয়েলের অ্যানিম্যাল ফার্ম একটা বই আছে, আমি সবাইকে বলবো যে আপনারা এটা পড়ে দেখেন। এই বইটা উনি ইংল্যান্ডে বসে লিখেছিলেন, এটা প্রকাশ্য তখন অনেক ঝুটঝামেলা হয়েছে। উনি তখন রুশ বিপ্লবের পরবর্তী সিনারিও নিয়ে উনি বইটা লিখেছিলেন, এবং এটাই কিন্তু বাস্তবতা। এখন আপনার প্রতিটা মানুষের প্রত্যেকটা প্রত্যাশা, কিন্তু এই প্রত্যাশাটার কারণ হচ্ছে অনেক সম্পদ নষ্ট হয়েছে, অনেক সম্পদ আমার ভাগেরটা অন্য কেউ নিয়ে গেছে, এবং একই জায়গায় সম্পদটা যখন এমএস হয়েছে তখন কিন্তু এই সমস্যাটা সৃষ্টি হয়েছে। সুতরাং এই দায়িত্ব কিন্তু রাজনীতিবিদদের উপরই বর্তায়। মানে শোধরাতে হবে রাজনীতিবিদদের জায়গা থেকে, রাজনীতিকেই পিউরিফাই করতে হবে। তখন যে এটা আইনের ভাষায় যদি আমি বলি, মানে এটাকে বলা হয় ভাইকেরিয়াস লায়াবিলিটি, লেট দ্য সুপিরিয়র বি লায়াবল। তো এখন এই সুপিরিয়র পজিশনটা রাষ্ট্রের যেমন স্ট্রাকচার অনুযায়ী রাজনীতিবিদরাই উচ্চে থাকে। আপনার সচিবের একটা লেভেল আছে, এর উপরে কি আপনার মিনিস্টার, সে তো পলিটিক্যাল পার্সন, তাহলে তাদেরকে নিতে হবে। সুতরাং আমি সর্বশেষ যে কথাটা বলবো যে এই যে 24-এর গণবিপ্লব বা অভ্যুত্থান যেটাই আপনারা বলেন না কেন, সেটার সংস্কারের জায়গাটা থেকে প্রত্যাশা মানুষের যেটা আছে, সেই প্রত্যাশাটা যদি ভিতর থেকে যদি রয়েই যায়, এটা থেকে যদি আমরা শিক্ষা না নেই, তাহলে অদূর ভবিষ্যতেই এটা আমার মনে হয় মঙ্গলজনক, আমাদের আরো বেশি খেসারত দিতে হতে পারে। জি, ধন্যবাদ অ্যাডভোকেট আবুল হাসান আপনাকে, ধন্যবাদ ডক্টর সাইফুল আজম, আপনাদের দুজনকেই। 24-এর গণ অভ্যুত্থান পৃথিবীর ইতিহাসে বাংলাদেশকে নতুন পরিচিত করেছে। জনগণ শাসকের শোষণ নয়, চায় স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক রাষ্ট্র ব্যবস্থা, যার মাধ্যমে রাষ্ট্রে তাদের অধিকার নিশ্চিত হবে, প্রজা থেকে হয়ে উঠবেন নাগরিক। আসুন নতুন এই বাংলাদেশকে আমরা নাগরিক বান্ধব হিসেবে গড়ে তুলি, সাধ্যমতো ভূমিকা রাখি দেশ ও জাতি গঠনে। প্রিয় দর্শক, দেখা হবে আগামী পর্বে নতুন অতিথিদের সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।